সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে আমার যেখানে যত বন্ধু আছে, দূরে কাছে যেখানে যত বন্ধু আছে সবাইকে জানাই স্বাগত। আজকেও ছাদে চলে এসেছি। আমার কর্তামশাই বলে দিয়েছে, ঘুম থেকে উঠে অত ধর্মরিয়ে কাজ করার কি দরকার? তোমার কি বাচ্চা স্কুলে যাবে, নাকি তোমার অফিসে ভাত রান্না করতে হবে? আস্তে ধীরে কাজ করবে, যাতে গায়ের থেকে ঘামটা অত না বেরোয়। ঘামটা শরীরে বসে বসে এই রকম পরিস্থিতি। ছাদে এসেছি, পাশের বাড়ির জাটা ওপরে উঠেছিল, বলল, দিদি তুমি এই শনিবার মন্দিরে যাওনি কেন? আর তোমাকে খুব দুর্বল লাগছে। আমি বললাম, শরীরটা ভালো না গো। আর এই দেখো, ইচ্ছে করছে না, এখানে কিন্তু আগাছা ভর্তি রয়েছে। এমনি সময় ছাদে আসলে ছটফট উঠে যায়, এটা করি সেটা করি, ইচ্ছে করলো না। ভাবলাম দূর, পরেই এগুলো একদিন পরিষ্কার করব। আর এই যে একটু প্রাকৃতিক সৌন্দর্য, আকাশটা, খোলা আকাশ, সব কিছু তো দেখালাম। আর এখন বাজে 6:30। হাঁটবো বলে ছাদে এসেছি, কিন্তু শরীরটা এত দুর্বল, 2 পা হাঁটলে পুরো মনে হয় পা দুটো জড়ো হয়ে ভেঙে চুরে পড়বে। গতকাল আর জ্বর ঠর আসেনি, মেডিসিনও খেতে হয়নি, কিন্তু জ্বর না আসলে কি হবে, একদমই শরীর উইক, কিচ্ছু ভালো লাগছে না, এনার্জি নেই। কি বলতো, খাবারই তো আমাদের শরীরে এনার্জি জোগায়, তা খাবারটাই খেতে ইচ্ছে করে না, তাহলে এনার্জিটা আসবে কোথা থেকে? ছেলে আমাদের, ও সব খালি জিজ্ঞাসা করছে এটা খাবে ওটা খাবে, কিন্তু আমার তো ইচ্ছেই করছে না। গরম জলটা এনেছি, খেলাম, আর ছাদে চলে এসেছি। ঘরের মধ্যে যেন ভালো লাগে না। তাই বললাম যে একটু সকাল সকাল, 2-3 দিন ধরে তো সকাল সকালই ছাদে চলে আসি। দেখো একটু হেঁটেছি, ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছি। সকাল সকাল ছাদে চলে আসি, মনে হয় কি নিঃশ্বাসটা নিতেও বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে। যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ শুরু করে দিলাম। আর আজকে ভেবেছিলাম ডক্টরের কাছে যাব, কিন্তু জ্বর যখন আসেনি, দিদি কালকে রাত্রে ফোন করেছিল, দিদি বলল জ্বর আসেনি যখন আর যেতে হবে না, কিন্তু খাবারটা খেতে হবে। জোর করে করে যেটা ইচ্ছে করে। দেখো গতকাল কি করেছি জানো তো, গোবিন্দভোগের চাল নাকি কিছু দিয়ে ইচ্ছে করে না। কালকে তো আমাদের বৌমা এসে রান্নাবান্না করেছে, মেয়েটা শখ করে, মুখে তো স্বাদ নেই, খাবো কী করে? তারপরে গোবিন্দভোগের চাল আর বেগুন আর কাঁচা লঙ্কা একসাথে সেদ্ধ দিয়েছি, যে খাবো বলে, যে ঘি দিয়ে, খিদে পাচ্ছে একটু খাবো। সে এইটুকু খেয়েছে, আর পুরো বাটি ধরা। আমাদের ও বলে আন্দাজ করে খেতে, যেটুকু খাবে সেটুকু তো করবে, তুমি 1 বাটি করে রেখেছো কেন? আমি বুঝতে পারিনি। ওইগুলো নষ্ট হয়ে রয়েছে, ফ্রিজেও ঢুকায়নি, ওইভাবেই রয়েছে। যে সেদ্ধ ভাত ভালো লাগবে, কিন্তু মুখটা তো এমন জিনিস যে টেস্ট না লাগলে সে যেমনই যাই হোক ভালো লাগে না। তা কালকে রাত্রেবেলা ওইটুকু খেয়েছিলাম, আর পুরো আর ইচ্ছে করছিল না বলে ওইভাবেই রেখে দিয়েছি। যাই হোক, আর কি বলবো, কদিন ধরে এই শরীর খারাপই শুনছো তোমরা, কি আর করা যাবে, ভালো মন্দ নিয়েই সব কিছু। আর ভালো লাগছে, নিচে যেতে ইচ্ছে করছে না, হাওয়াটা কি ভালো লাগছে। একটু বসি, পরে যাবে। সকালবেলা ছাদে আসলে না, পাখির খুব সুন্দর আওয়াজ শোনা যায়। এই যে আমি বসে আছি, মাঝে মধ্যে মনে হয় ঘুঘু পাখিটাই ডাকছে, কিন্তু শুনবো কি করে? যেই পরিমাণে গাড়ি চলে রাস্তা দিয়ে, সকাল 6:30টায় গাড়ির কি আওয়াজ। ছাদে বসেছি, আর দিদি ফোন করলো এক্ষুনি, বললো কিরে শরীরটা কেমন আছে? বললাম না, জ্বর ঠর রাতে ওঠেনি, ওর আজকে নাইট ডিউটি, আজকে বাড়ি থাকবে সারাদিন, নাইট ডিউটি। তা বললাম না, জ্বর ঠর আজকে ওঠেনি। কদিন ধরে আমার এই ভিডিওগুলো দেখতে তোমাদের বোরিং লাগছে জানি, কেননা আমার তো শরীর খারাপ, আমি সেরকমভাবে ভিডিওটা করতে পারছি না, হয়তো বসে গল্প করেই সময় কাটাচ্ছি। তবে যতটুকু দরকার ততটুকুই কাজ করছি, বেশি করছি না, কেননা হাঁপিয়ে যাচ্ছি। এখনও এডিট করছি, তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার খুব কষ্ট হচ্ছে, তবুও ভাবি যে না,
আমি রেগুলারিটি মেনটেন্স করব, মানে চট করে আমি ভিডিও দেওয়া বন্ধ করব না। আর তোমাদের অশেষ ধন্যবাদ। গতকাল যে আমাদের হবু বৌমা মানে ভিডিওতে ছিল, ওকে তোমরা অনেক আশীর্বাদ দিয়েছো। আর দেখো একটু বসে ঝাড় দিচ্ছি, শরীরটা এতই দুর্বল যে আমি উঠে দাঁড়াতে পারছি না। সাথে সাথে একটা চেয়ার ধরে উঠলাম। না, ঘর দুয়ার কিচ্ছু মুছিনি, কেননা তোমরা যারা ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসো, তারা আমার ঘরের লোকরা সবার এক কথা, নিজে আগে সুস্থ হবে তারপর সব কাজ করবে। এক দিদিভাই কোথায় থাকে জানি না, আমাকে গতকাল বেশ কড়া ভাষায় শাসন করেছে, রীতা তুমি খুব বাড়াবাড়ি করে কাজ করো, তারপরেই শরীর খারাপ নিয়ে পড়ো, অত কাজ করার তোমার কি দরকার। তা খুব ভালো লাগলো। আর এছাড়া মানে কতগুলো দিদিভাইরা আছে, দিদিভাই বোন, যাদের সঙ্গে আমার আলাপ হয়েছে, যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, প্রত্যেকটা মানে কিছুক্ষণ বাদে বাদেই তারা আমাকে সতর্ক করছে, এই মেডিসিন খাও, এইভাবে থাকো, কীরকম আছো। সত্যি মানে কী যে ভালো লাগে তোমাদের এই কথাগুলো। আর এই যে এইটা হচ্ছে আমাদের নিচে শাশুড়ি মা ওই কোণার দিকে গাছ লাগিয়েছে। এই কালারটা দেখো, জবাটা এত সুন্দর, বেশ কালারটা একটাই ফুটেছে। আর এগুলো সব নিচেরই ফুল, নিচে ওই পেছনে ওইদিকে গাছ আছে, ওই কাঁঠাল গাছটা যেদিকে সেই দিকেই। আর এই গাছটা হচ্ছে আমাদের গ্যারেজের ওইদিকে, ছোট্ট গাছ, ওই আমার উপরে যেরকম জবা গাছ। তা এই না আমাকে বলেছিল উপরে লাগাবে, তা আমি বললাম না না, উপরে ওইখানে কোথায় লাগাবো, আমাদের নিচের ওই দিকেই লাগাবো। তা টবে লাগিয়েছে, কাকে দেবো তাই ভাবছি, আসনে দিয়ে রাখি, সবাই পাবে, কি বলো, একটা ফুল। যে খাবো বলে যে এক বাটি করেছি, পুরো ধরা ওইভাবেই রয়েছে। গোবিন্দভোগের চাল, বেগুন, কাঁচা লঙ্কা সব সেদ্ধ দিয়েছিলাম, মুখে টেস্ট নেই আর ভালো লাগে না। সব সকাল সকাল ঝটপট করে রান্না বান্না করে রেস্ট নেব, চা টা করে খেয়ে নিই, তারপরে চালটাও ভিজিয়ে নেব। ডাল, ভাত, আলুর চোখা, এগুলো কিন্তু দারুণ। একটা টেনশানেও রয়েছে জানো তো, টেনশানটা কি, গতকাল গড়িয়াহাটা তো মা যায়নি, মাইকে অ্যানাউন্স করে গেছে যে সব কাগজপত্র নিয়ে যার যার দোকানের সামনে দাঁড়াতে। এখন কি খবরাখবর, বেলা হলে মাকে ফোন করলে জানা যাবে। মা বলে আবার যদি টাকা পয়সা চায়, তাহলে টাকা পয়সা চাইলে বলবে, যেদিকে তো টাকা পয়সা দেওয়া বারো। কি যে পরিস্থিতি কি জানি, টাকা চাইলে কি করে দেবে। এখন এমনি জানো এই ঝামেলার জন্য মানে দোকানদারি হচ্ছে না, কি হবে বলে এরকমই রয়েছে। কালকে বাড়ি ছিল, আর পাশের দোকানদাররা সব মাকে ফোন করে বললো যে সমস্ত কিছু আধার কার্ড, প্যান কার্ড যা যা আছে। আর আমাদের ওখানে দুটো দোকান, একটা হচ্ছে ভাইয়ের ছিল, ভাইয়েরটা হচ্ছে ভাইয়ের ছেলের নামে, আর একটা মায়ের। মা দুটো দোকানকে, এই জন্য জায়গাটা মার বড় আর কি, দুটো দোকানকে একসাথে করে ফুলগুলো লাগায়, এই জন্য মায়ের দোকানের নামে জায়গা কিন্তু একটু একটু। তা ভাইয়ের ছেলেটার আছে, গাড়ি চালানো বন্ধ করে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। এদিকে তো রুটি রোজগার বন্ধ করে এর পেছনে দৌড়ালে হবে। 5টা মুখ খাবারের, নিজের জ্বর ঠিক আছে, জ্বর কমে গেছেই না, ওই চিন্তাটা মাথার মধ্যে আজকে। জানি না কি বলেছে, 10টা সাড়ে 10টার দিকে বলে আসবে, দেখা যাক কি করবে। মনে পড়েছে মিঠু রানীর কথা, মিঠুকে দিয়ে আসি। মিঠুর বিস্কুট ঢালা হয়নি, আছে যা হয়ে যাবে। মিঠু চা খাও। আচ্ছা মুড়ি নিয়েছি চা দিয়ে খাবো বলে।
আজকে মুড়িটা মচমচে, কালকে মুড়ি নিয়ে বসেছি নেতানো। মুড়িটা কি করেছি জানো, পোটলাটা বেঁধে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, মচমচে আছে। ওই দেখো চা রেখে দিয়েছি, যখন চা দেবো না তখন আমার ছেলের বন্ধুর একটা মানে বেবি হয়েছে 3-4 মাস আগে, ছেলে। এবার বাচ্চাটা 3-4 মাস না, মানে মাস 2 হবে। বাচ্চাটা 3 দিন ধরে কান্নাকাটি করছে, খালি কান্নাকাটি করছে। তা আমাদের এই সামনেই একটা হসপিটাল আছে, নাম নেব না, সেইখানে নিয়ে গেছে। 50,000 টাকা আগে জমা দিতে হবে, তারপরে বাচ্চার ট্রিটমেন্ট শুরু করবে। চিন্তা করতে পারে। তারপর বাচ্চাটাকে নিয়ে রাত্রেবেলায় ওরা বাক্সার কাছে চলে গেছে। বাবুর আরও বন্ধুরা গেছে, বাবু আর যেতে পারেনি। বাবু যায়নি কেন, আমার মানে বলে মার শরীরটা খারাপ, এই ভেবে মানে ওখানে এখনও খবর পাইনি, ছেলে উঠলে খবর পাবো। তাই বলে বাবু কান্না করছে, মনে হয় বাচ্চাটা, মানে এর আগে আমি ইউটিউবে একজনের ভিডিও দেখেছি, কান্না করছিল সমানে 3-4 দিন ধরে। বাচ্চাটার মনে পেট ভরছে না, পেট মানে খাবারে পেট না বললে না বাচ্চারা কান্না করবে, ঘুমাবে না। তাও নিয়ে গেছে হসপিটালে, কিন্তু বাবা 50,000 টাকা। তাই ছেলে এসে বললো, বলো বা 50,000 টাকা ছাড়া বাচ্চাটা ট্রিটমেন্ট করবে না, হাত দেবে। কাঁচা ধোয়া তো করবো না, কিন্তু কি বলো তো, কদিন ধরে জ্বর ছিল, সেই চাদরটাই পাতা। এখন তো জ্বর নেই, আজকে একটু ধোয়া চাদর টাদরগুলো পাতবো আর এগুলো তুলে রেখে দেবো। আর সেদিন যে জ্বরের সময় 3-4টে গায়ে দিয়েছি মোটা মোটা, ওগুলো ভাঁজ করে ওই ঘরে নিয়ে রেখে দেবো। কেননা এলোমেলো করে না রেখে ভাঁজ করে রেখে দিয়ে আমি মোটামুটি 2-3 দিন পর 1-2টো করে কাচবো। কেননা আমার যতক্ষণে না শরীরটা ঠিক হয়, শুধু এই পিঙ্ক কালারের চাদরটা ঘরে রাখবো যাতে আমি গায়ে দিতে পারি। আর সবগুলো, কেননা সেদিন মানে যখন শীতে ধরেছিল তখন এনে জমিয়েছি একের পর এক, মানে গায়ে দেওয়ার জন্য। এই চাদরটা তো তুললাম, এটাও ভাঁজ করে, মানে এগুলো সব কাচতে হবে। আর আজকে দেখে অস্বস্তি লাগছে যে এগুলোকে সরিয়ে দিই। আর কি বলো তো, পরে আমি 1-2টো করে ধুয়ে নিতে পারি। ডালটা চালটা ভিজিয়ে রাখি। কালকে ছোলার ডাল করেছিলাম, কতটা ছোলার ডাল রয়েছে, ছেলে খাবে কিনা কে জানে। আজকে চিকেন রয়েছে অনেকটা, মাছ রান্না করেছিলাম, মাছ রয়েছে। মনে হচ্ছে ঝাল করে একটু আলু সেদ্ধ, তবে কি বলো তো, আলু না মিষ্টি মিষ্টি লাগে। তোমরা যারাই মানে আমার ভিডিও দেখো, তোমরা সবাই প্রশংসা করো আমার বাবু সত্যি খুব, মানে ওর ব্যবহার সবাই ভালো বলে। আমার বাড়িতে কত ভাড়াটে, তারা তো খুব প্রশংসা করে। তারা একটু কিছু খাবে বা কিছু একটু জিনিস আনলেই দৌড়িয়ে আগে বাবুকে দিতে আসবে। আর বাড়ির মানে আমাদের বাড়ি ভাড়া থাকে বলে তারপরে মানুষকে একটা মানে আঘাত দিয়ে কথা বলা, ওটা আমার ছেলে কোনো দিন বলতে পারে না। সব সময় বাবুকে বলে, বাবু যে কটা পয়সাই রোজগার করো, বেশি লাক্সারি বানা দেখাবে না, কেননা সেই লাক্সারি বানা বেশি দিন থাকে না। আর মানুষের কাছে কোনো দিন মিথ্যে বলবে না যে এতটা আছে অতটা আছে। সত্যিটা যখন বেরিয়ে আসবে না, তখন কিন্তু তোমাকে সবাই মিথ্যেবাদী বলবে, আর তোমার কাছ থেকে আস্তে আস্তে সবাই সরে যাবে। আর আত্মীয় স্বজন যতই টাকা পয়সা হোক, তারা আসলে তাদের খোঁজ খবর নেবে। তবে যার দিনকাল পড়েছে, ছেলে মেয়েদের এইসব শেখালে কি হবে। কোনো আত্মীয় পরিজন যদি অ্যাভয়েড করে যায়, তাদের যদি আমরা তোয়াজ করতে যাই, তাহলে কী ভাববে জানো তো, ভাববে যে তাদের ছাড়া আমাদের চলবে না। তাই ঠিক আছে, যারা আমাদের সঙ্গে থাকতে চাইবে না, আমাদের সঙ্গে মিশতে চাইবে না, তারা তাদের মতো থাক, কোনো প্রবলেম নেই। কি বলো? আজকে তোমাদের এই সমস্ত কথাগুলো বললাম কেন বলো তো, মাঝে মাঝে না মনের মধ্যে কষ্ট হয়। অনেকের জন্য অনেক কিছু করেছি, কিন্তু কোনো দিন আমার ছেলে কারোকে
মনে আঘাত দিয়ে, আমার ছেলে তো সব জানে A to Z, কাউ সামনে গিয়ে এটা বলেনি আমার মা এই করেছে, আমার বাবা এই করেছে। হ্যাঁ, পেঁপে আর ঝিঙা আমার জন্য আনতে বলেছি। আর পেঁপে ঝিঙা নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে মুসাম্বিটা খেলে ভালো লাগে তো, তাই এবার এই বলে কি পেঁপে ঝিঙার যদি ঝোল করো তোমার জন্য এইটুকু করবে, আমার থালায় কিন্তু দিবা না, আমাদের ওর কথা শোনো। আগে আমি এইটা রেখে খেয়ে নি, তারপরে ধন্যবাদ দিদি ভাই, তুমি আমাকে এই অ্যাডভাইসটা দিয়েছো, ধন্যবাদ, দারুণ লাগছে খেতে। আমার মা সবসময় এই শিক্ষাটাই দিত যে মানে জ্যাঠা বাড়ি বলো, মামা বাড়ি বলো, যাদের সঙ্গেই আমার যতই ঝামেলা হোক, তোমরা বাচ্চা মানুষ, তোমরা তোমাদের মতো থাকবে, বড়দের ব্যাপারে নাক গলাবে না। আর আমিও আমার ছেলেকে সেই সব ব্যাপার থেকে দূরে রাখি। আমি বড়রা যা হওয়ার হবে, কোনো দিন যেন দেখি না বড়দের মুখের সামনে গিয়ে তর্ক করা, বড়দের সঙ্গে খারাপ ব্যবহার করা, একদম যেন দেখি না। আমার ছেলে এত বড় হয়েছে, এখনও পর্যন্ত কোনো দিন ঠাকুমা বলো, দিদিমা বলো, কাউকে কোনো ঝাঁঝি মেরে মানে মনে আঘাত দিয়ে কোনো কথা না বলেনি। এটাই হচ্ছে শিক্ষার পরিচয়। আমার জন্য তো পেঁপে ঝিঙে দিয়ে একটা ঝোল করলাম, ওটাই আমার খেতে ইচ্ছা করছিল। এই দেখো কালকে যে খয়রা মাছ রান্না করা হয়েছে পুরো রয়েছে কতগুলো, চিকেন এই যে এতটা, দেখি মাইক্রোওয়েভে চিকেনটা গরম করে দেবো ছেলেকে, যদি খাবে। আজকে জানে যে আমার শরীর খারাপ, তাহলে এক করতে থাকে। আর ডালটা ফোড়ন দেবো, ডালটা ছোটো ছোটো আমরা নামিয়ে রাখলাম, পরে গরম করে নেবো। দেখো আমার দিদি দেখতে এসেছে, আমার জন্য লেবু, পেঁপে, কত ওর গাছের পেঁপে না। হ্যাঁ, আমি আজকে কি করেছি জানি, ঝিঙা দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল করেছি, ভাল লাগছে না খেতে। আর টমেটো সেদ্ধ করে তারপরে লঙ্কা দিয়ে মেখে খেয়েছি। রসুন লঙ্কা এগুলো ভেজে ভাত দিয়ে খাবি। বাবা কি সুন্দর পেঁপেটা রে, চালের মধ্যে রেখে দিবি, তাহলে দারুণ হয়েছে। সবগুলো এরকমই হয়। হ্যাঁ, এর থেকে বড় একটা হয়েছে, ওটা কাঁচা রয়েছে। নাইট ডিউটি না তো, রান্না করেছি। বাবু কোথায়? বাবু তো চুল মানে স্নান করতে ঢুকছে মনে হয়, চুল টুল কাটতে এগুলো, মন টন ভালো না এলাম। আর কম্পিউটারটা আবার খারাপ, আজকে ব্যাটারিটা দেবে, তারপর কম্পিউটার না ওই যে পাওয়ার। আজকে নাইট ডিউটি বলে এসেছে আমাকে দেখতে, আর ঘরগুলো একটু দেখিয়ে নিচ্ছি। আর ও তো মানে ওর বাড়ির ভিডিও তো তোমাদের দেখিয়েছি। হসপিটালে ডিউটি করার পর প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে, তারপরে গাছ ঠাছ কীভাবে যে যত্ন করে। আর দেখেছো তো শরীরটার কি অবস্থা, নিজের শরীরটার কথা ভাবে না, রোজ একবার করে ফোন করবে, শরীর কেমন আছে, শরীর ভালো মন্দ থাকলে খোঁজ নেবে। যেমন বড় দিদি সেরকম ও তার কর্তব্য পালন করে। এটাই তো থাকবে বলো তো। 4টে ভাই বোন ছিলাম, ভাইটা তো চলেই গেছে। এখন এইটুকু সম্পর্ক যদি দিদি আমার সঙ্গে না রাখে তাহলে থাকবো কি নিয়ে। আর তো রয়েছে বয়স্ক মা, তা দিদি মাকে ফোন করেছে ওই মানে তোমার ওই কাগজগুলো নিয়ে কি অবস্থা। তা আমি দিদিকে বলেছি, ভাইয়ের বউকে বলে দিয়েছি যে একদম বলবে না যে আমার শরীর একটু খারাপ। আমি বললাম মা ভালোই আছি, আর এই গাছটা এটাতে এমনি যা হবার হবে, দূর আজকে খুলে ঠুলে ঠিক করি, যা হওয়ার হয়েই যাবে, হলে হবে না হলে না হবে। তাই দিদি চলে গেল, আমি আবার গাছটা নিয়ে বসলাম। মুখটা দেখো এখন একটু ফ্রেশ লাগছে না, আমার শরীরটা একটু ফ্রেশ লাগছে, মানে মাথা ঠাতা সেরকম মানে যন্ত্রণা নেই, কথাটা একটু ঢং ঢং করে ঘন্টার মতো আওয়াজ হচ্ছে। আর মাঝে মধ্যে এরকম শরীর খারাপ হলে কিন্তু খুব ভালো হয়। কেন বলছি, সকাল থেকে ফোনের পর ফোন, আর ভিডিও হওয়াতে তো আরও সুবিধা, ভিডিওগুলো পোস্ট করি আর মোটামুটি
যারাই আমার ভিডিও দেখে নিজেদের আত্মীয়র মধ্যে খবরাখবর হয়ে যায়। সকাল থেকে ছোট ননদ ও উল্টোডাঙ্গা থাকে, আমার ভাইয়ের বউ, অবশ্য ওরা জানে। তা আজকে মানে এরকম চোখ মুখ দেখে ওরা মানে আজকেই সকালে সব ফোন করেছে। আবার আমাদের নতুন বৌমা, আর নতুন বৌমা যা একটা কথা বললো, কি বলবো আর তোমাদের, বলে ও পিসি তুমি এসে দুদিন এখানে থেকে যাও। সত্যি কি ভালো লাগে। দেখো ওই বাবা নেই, ভাই নেই, মা কতদিন, তারপরে তো আমরা যে যাব, ও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলে মানে এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া হবে না। ভালো ব্যবহার করলে তখন মনে হয় একটু যাই, নাহলে দূর কী করতে যাব, বউটা যা করে। কিন্তু না, আমাদের নতুন বৌমাও খুব ভালো ব্যবহার, সে তো তোমরা জানোই, তোমরা দেখেছো। আর হচ্ছে বলো পিসি তুমি দুদিন এসে থাকো না, আর তুমি তো আসোই না। আমি বললাম বাবা সংসার হয়েছে তো এখন বুঝতে পারছো না, পরে যখন সংসার ছেলে মেয়ে হয়ে মানে ঘর মানে সংসার গুছিয়ে নেবে, তখন দেখবে যে একটা দিন গিয়ে বাপের বাড়ি থাকার যে কত সমস্যা। তারপর তো দিদি এলো দেখতে, তা দেখো ওই তোমাদের তো গতকালও বলেছি, ঘরের বউরা একটা করে আমাদের ছেলের বউ, ওরা যদি একটু ভালো হয়। তবে কয়েকটা মেয়ে আবার কি করে বলো তো, বাড়িতে আসার আগেই ভাঙানো শুরু করে দেয় সংসার, মানে আত্মীয়র মধ্যে অশান্তি বাঁধিয়ে দেয়। মা আর ভাইয়ের ছেলে, আজকে তো ভাইয়ের ছেলেটাও গাড়ি চালায়নি, কাগজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে আসেনি। ওই মোড়ের মাথার ওইদিকে এসছে, মায়েদের এইদিকে আজকে এসে পৌঁছায়নি। আর ভাইয়ের ছেলেটা আজকে গাড়ি চালাতেও যায়নি, একেবারে মাকে নিয়ে বাড়ি চলে আসবে রাত্রে। তা বললাম মা কাগজপত্র নিয়ে এখন কদিন রোজই তোমাদের এই টান। মা বললো কালকে থেকে ওকে গাড়ি চালাতে বের করে দেবো, আমি দোকানে বসবো, যখন এসে ডাকবে তখন ওকে ডাকবো। তবে মনে হচ্ছে কি বলো তো, আমাদের এই পাশের দোকানগুলো ভাঙা পড়বে না, কিন্তু হয়তো ছোট হতে পারে, বা তার জন্য আবার কিছু অ্যামাউন্টও হতে পারে, কিছুই বলা যাচ্ছে না। ঠিক আছে, রাখি বন্ধুরা, সে ব্লগটা শেষ করি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন, অনেকক্ষণ বকবক করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।